সময়ের পালা বদলে পেরিয়ে গেছে কতগুলো দিন। সেই রাতের পর কেটে গেছে প্রায় 2 মাস। কখন যে দিনগুলো চোখের পলকে পেরিয়ে গেছে কেউ যেন বুঝলই না। অপেক্ষা শেষ হলে বোধহয় দিনগুলো এইভাবেই পেরিয়ে যায় হাওয়ার মতো। তবে সবার বিপরীতে চলছে বোধহয় রুদ্ধর জীবন। সবার অপেক্ষায় সে শেষ করলেও তার অপেক্ষা এখনো চলমান। পরের দিনই সে অদ্রিজাকে নতুন করে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল। ডাক্তার সাজেস্ট করেছিল ঔষধের পাশাপাশি সে যেন অনেক সময় দেয় মেয়েটাকে, পাশে থাকে, তাহলে ধীরে ধীরে উন্নতি হবে। রুদ্ধ মেনে নিয়েছিল তা। বুদ্ধিদীপ্ত রুদ্ধর বুঝতে বাকি ছিল না কেবল ঔষধই সব রোগ নির্মূল করে না। তাছাড়া এতগুলো দিন বাদে এত ঘটনার পর তারও একটু একান্ত সময় প্রয়োজন ছিল বউয়ের সাথে। মনটা রিফ্রেশ করার দরকার ছিল। সেই খাতিরে বউকে নিয়ে চলে গিয়েছিল ট্রিপে। সাথে ছিল 2 ভাই আর তাদের প্রিয় অর্ধাঙ্গিনীরা। তবে ট্রিপে তাদের সবাই কেটেছিল মাত্র 1 সপ্তাহ, কিন্তু রুদ্ধ বাড়ি ফিরেছিল ঠিক 1.5 মাস বাদে। এসে অফিসের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে অফিস সামলাতে শুরু করেছে। তবে এসবের মাঝে বউয়ের প্রতি করেনি সামান্যতম অবহেলা। মেয়েটাকে সময় মতো ঔষধ দেওয়া, সব কাজ সময় মতো সম্পূর্ণ করতে সর্বদা সাহায্য করেছে। ফলস্বরূপ প্রিয় অর্ধাঙ্গিনী এখন অনেকটাই সুস্থ। হয়তো তার দৌলতে খুব দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে যাবে মেয়েটা। আজ শুক্রবার, বড় ছোট সবাই নিজেদের বাড়িতেই আছে। রুদ্ধ কোনো কাজে বাড়ির বাহিরে বেরিয়েছিল ব্রেকফাস্টের পরে। আসতেই নজরে পড়ল অদ্রিজা বসে আছে লিভিং রুমে। মেয়েটার বোধহয় নজর পড়েনি স্বামীর দিকে। রুদ্ধ স্থির হলো না, ত্রস্ত পায়ে এগিয়ে গেল সম্মুখে সিঁড়ির দিকে। চলতে চলতেই বউয়ের উদ্দেশ্যে আজ্ঞা দিল, অদ্রিজা, রুমে এসো তো। ডাক কর্ণগোচর হতেই অদ্রিজার দেখা পেল স্বামীর। লিভিং রুমে আরও মানুষ ছিল, তবে স্বামীর ডাক পেয়ে কাউকে পরোয়া না করে উঠে স্বামীর পিছু ছুটল। নিজেদের রুম পর্যন্ত আসতেই রুদ্ধ হ্যাঁচকা টানে নিজের কাছে টেনে নিল। 2 হাতে জড়িয়ে ধরল বউয়ের সরু কোমরখানা। কথাবিহীন একটা চুমো খেলো বউয়ের কপালে। এতে যেন অদ্রিজা চোখে হাসল। কিছু বলার পূর্বেই রুদ্ধ নিজের পকেট থেকে একটা জিনিস বের করে বউয়ের সম্মুখে মেলে ধরল। ছোট করে উচ্চারণ করলো, যাও, দ্রুত পরীক্ষা করে আসো। রুদ্ধর হাতে একটা প্রেগনেন্সি কিট দেখে খানিকটা আশ্চর্য হলো অদ্রিজা। তার তো নিজের সম্পর্কে ধ্যানই ছিল না, কিন্তু এই লোকটার সব দিকে নজর। লোকটা না থাকলে সে এক মুহূর্ত চলতে পারে না। তাহলে লোকটা 4 বছরের অনুপস্থিতিতে তার পাগল হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক নয় কি? হাত বাড়িয়ে স্বামীর হাত থেকে কিটটা নিজের হাতে নিল। স্মরণে এলো প্রথম সন্তানের স্মৃতিটুকু। তবে তার স্বামীকে বুঝতে দিল না আজ রেজাল্ট পজিটিভ আসবে নাকি নেগেটিভ, তাও জানা নেই। তবুও স্বামীর ইচ্ছেকে প্রাধান্য দিতেই তার থেকে সরে ওয়াশরুমের দিকে যেতে যেতে স্বভাবসুলভ নরম কণ্ঠে আওড়ালো মেয়েটা। একটু অপেক্ষা করুন, আমি আসছি। রুদ্ধ এগিয়ে গিয়ে নিজেদের বিছানায় চুপচাপ বসে রইল। থেকে থেকে ঘড়িতে সময় দেখল। বারবার ওয়াশরুমের দিকে নজর দিল। জানে না ফলাফল কি, কিন্তু তার মন যেন সইছে না। কিন্তু এটা তার মুখ দেখে বোঝার জো নেই। হট করে দরজা খোলার শব্দ পেয়ে ঘুরে তাকাতেই দেখল অদ্রিজা নতমস্তকে দাঁড়িয়ে আছে। রুদ্ধের বুকটা ধক করে উঠল। মেয়েটা এভাবে দাঁড়িয়ে আছে কেন? ফলাফল কি নেগেটিভ হলে হবে, তাতে মন খারাপ করার কি আছে? মেয়েটাকে কাছে আসতে না দেখে নিজেই এগিয়ে গেল। নিজের অস্থিরতা চেপে রেখে ছোট্ট করে শুধালো। নেগেটিভ এসেছে? অদ্রিজা মাথা উঁচু করে তাকালো। চোখ দুটোতে পানি টলমল করছে। এর কারণ জানা নেই রুদ্ধর, কিন্তু বউয়ের চোখে পানি পছন্দ হলো না। উদ্গ্রীব হয়ে আওড়ালো, হে মেয়ে, এত কাদার কি হয়েছে? আজ না হোক কাল হবে। এত কথাটুকু শেষ হলো না। এর পূর্বেই অদ্রিজা হঠাৎ ঝাপটে ধরল স্বামীকে। বুকে মুখ গুজে দিয়ে ফুপিয়ে উঠল। রুদ্ধ অস্থির হয়ে সান্ত্বনা স্বরূপ কিছু আওড়াবে, তার পূর্বেই শুনতে পেল ফোপানো কণ্ঠের কয়েকটি শব্দের সমাহার। সে ফিরে আসছে রুদ্ধ, সে আবারও ফিরে আসছে। রুদ্ধর কয়েক মুহূর্ত সময় লাগলো বুঝতে কথাটার মানে। বুঝতেই তড়িৎ অদ্রিজার হাতে ধরা কিটটা নিজের চোখের সম্মুখে মেলে ধরতেই চোখ দুটো যেন স্তব্ধ হয়ে এলো। কিটে স্পষ্ট 2 লাল দাগ। হাতখানা কেঁপে উঠল, বুকের ভেতর যেন ছলকে উঠল। এবার ঠিক বুঝলো মেয়েটার কান্নার কারণ। সেই বিভীষিকাময় স্মৃতিগুলো চোখের সামনে ঘুরতে শুরু করলো। এটা তাদের দ্বিতীয় হলেও প্রথম সন্তান। অনুভূতিগুলো প্রথমের মতোই। সেবার তো পারেনি স্ত্রীর মুখ থেকে এমন একটা সুখবর শুনতে, পারেনি দুজন মিলে খুশির মুহূর্তটুকু উদযাপন করতে।
কিন্তু আজ বোধহয় উপরওয়ালা তাদের উপর মুখ তুলে তাকিয়েছেন। রুদ্ধ নিজেই এবার বউকে আষ্টেই পৃষ্ঠে জড়িয়ে ধরল নিজের সাথে। অব্যক্ত খুশিটুকু এভাবেই বুঝাতে চাইল। বউয়ের চুলের মাঝে ওষ্ঠ চেপে রাখলো কত সময় পর্যন্ত, কিন্তু কেউ কোনো কথা বলল না। কেবল মেয়েটার ফোঁপানোর স্বর শোনা যাচ্ছে। অনেকটা সময় বাদে রুদ্ধর বাক্য শোনা গেল, অনেক ধন্যবাদ পাখি, আমাকে এমন একটা মুহূর্তের সাক্ষী করার জন্য। আমার পাখিকে এত এত ভালোবাসে। অদ্রিজা বোধহয় এবার কান্নার মাঝেও খানিকটা হাসলো, নিজেও ফিসফিসিয়ে আওড়ালো, আপনাকেও ধন্যবাদ আমার প্রিয় স্বামী। রুদ্ধ মেয়েটাকে বুক থেকে সরিয়ে সম্মুখে দাঁড় করিয়ে দিল। ঝুঁকে পুনরায় কপালে চুমো খেলো। হাত বাড়িয়ে ভেজা গাল দুটো মুছে দিতে দিতে আবেশিত কণ্ঠে আওড়ালো, এটাই যেন শেষ কান্না হয়। এরপর থেকে আমাদের সন্তানের মায়ের চোখে এক ফোঁটা অশ্রু দেখতে চাই না। মনে থাকবে? অদ্রিজা সহমত জানিয়ে মুচকি হেসে মাথা নাড়ালো। মাথা থেকে সমস্ত বিষাদময় স্মৃতি বুলিয়ে এই খুশির মুহূর্তটুকু অনুভব করতে চাইল। রুদ্ধ বউয়ের একটা হাত আঁকড়ে নিয়ে দরজার দিকে অগ্রসর হলো। পথ চলতে চলতে নিরেট স্বরে বলে উঠল, চলো নিচে যাও যা, সবাইকে খুশির খবরটুকু দিতে হবে তো। করিডর পেরিয়ে সিঁড়ি পর্যন্ত আসতেই নিচে তাকিয়ে অবাক হলো রুদ্ধ আর অদ্রিজা দুজনেই। এই তো একটু আগে তারা উপরে গেল, এর মাঝে তমাল সহ পুরো এহসান বাড়ির লোক এখানে হাজির। বাবা মাকে দেখতে পেতেই অদ্রিজা লজ্জা ভুলে দৌড়ে নিচে চলে এলো। তা দেখে যেন রুদ্ধর ভাবনা বাদ দিয়ে গম্ভীর হয়ে উঠল। এই মেয়ে সব ভুলে এভাবে কেন দৌড়াচ্ছে? যদি পড়ে যেত? তবে কিছুই বলল না, চুপচাপ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। শ্বশুর শাশুড়িকে সালাম দিয়ে তমালের দিকে আর চোখে তাকিয়ে বসলো তার পাশেই। হয়তো এত আড়ম্বর করে আসার মানে তার কাছে পরিষ্কার, তবুও ছেলেটা চুপই রইল। লিভিং রুমে রায়া ব্যতীত সবাই উপস্থিত, এমনকি রূপো, যে এখন তমালের কোলে নিজের স্থান করে নিয়েছে। নূর বেগম আর মরিয়ম বেগম খাবার জিনিস এনে সামনে রাখলেন। যে যার মতো খেতে শুরু করলেন আর আড্ডা দিলেন। তবে এইসব আড্ডা যেন তমালের পছন্দ হলো না। যার জন্য এসেছে সেই কাজই যেন হচ্ছে না। রুদ্ধ এতদিন বাড়ি না থাকায় আসতে পারিনি, আর সময় পেতেই ছুটে এসেছে। বাবার দিকে তাকিয়ে চোখে ইশারা করলো। আরব সাহেব বুঝলেন ছেলের ছটপটানোটুকু। গলা খাকারি দিয়ে ইতস্তত করে রাশিদুল সাহেবের উদ্দেশ্যে আওড়ালেন, ভাই সাহেব, একটা কথা বলার ছিল। সবাই একটু নীরব হয়ে উঠল। রাশিদুল সাহেব স্বাভাবিক গলায় আওড়ালেন, নির্ভয়ে বলুন। আরব সাহেব সবাইকে একবার দেখে নিয়ে সাহস জুগিয়ে এক নিঃশ্বাসে বলে উঠলেন, রায়ামাকে আমার ঘরের মেয়ে করে নিয়ে যেতে চাই। আমার একমাত্র ছেলের জন্য রায়া মায়ের হাত চাইতে এসেছি বিআই সাহেব। এতে আপনার কি কি মত? আরব সাহেব বোধহয় ভেবেছিলেন সবাই অনেক আশ্চর্য হবে, তবে তেমন কিছুই হলো না। ছোট থেকে বড় সবার মুখের ভাব স্বাভাবিক, যেন এই বিষয়ে তারাও খানিকটা অবগত ছিলেন। এতে অবশ্য তিনি খানিকটা স্বস্তি পেলেন। রাশিদুল সাহেব নির্লিপ্ত স্বরে বলে উঠলেন, আমার কোনো সমস্যা নেই, তবে আমার ছেলেরা আর মেয়ে যদি চায় তবেই। এটাই যেন সবচেয়ে বড় পরীক্ষা। সবাই এবার রুদ্ধের দিকে তাকালো। তমালও অসহায় নেত্রে তাকালো, তবে রুদ্ধ নির্লিপ্ত। সবার তাকানোতেও তার যেন কোনো ফারাক পড়ছে না। সে কিছু বলবে তার আগেই পাশ থেকে রোনাক তড়িৎ বলে উঠল, ভাইয়া মানলেও এই বিয়ে আমি মানি না। বাক্যটা কর্ণগোচর হতেই তমাল চোখ সরিয়ে তেজরা নজরে তাকালো রোনাকের পানে। জানতো এই ছেলেটা অবশ্যই বাগড়া দিবে। রোনাকও তার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, তবে এই তাকানোতে পাত্তা দিল না তমাল। রুদ্ধ কি জবাব দেয় তার শোনার জন্য রুদ্ধর পানে পুনরায় ঘুরে তাকালো। রুদ্ধ শান্ত স্বরে আওড়ালো, আমিও রাজি না। তমাল দীর্ঘশ্বাস ফেলল, অসহায় হলো মুখের চাউনি। সবাই অবাক হয়ে তাকালো। এতে অমতের কি আছে? তমাল নিজেই শুধালো, কেন ভাইয়া, কি কমতি আছে আমার মাঝে? তুমি এখন আমার 50,000 ফেরত দাও নেই, তাই। এমন এক জবাব যেন সবার মুখ হা করিয়ে দিল। রুদ্ধ যে বিয়ে না মানার এমন একটা কারণ দেখাবে তা কারোর ভাবনাতেও ছিল না বোধহয়। তবে রুদ্ধ যেন এতে কিছু এলো গেল না। তমাল সুযোগ পেয়ে তড়িঘড়ি বলে উঠল, আমি কালই ফিরিয়ে দিব, তবুও মেনে নিল না ভাইয়া। রুদ্ধ কি একটু হাসলো? ঠিক বোঝা গেল না। তমালকে উপেক্ষা করে সবার দিকে তাকিয়ে হালকা স্বরে বলে উঠল প্রত্যেকের উদ্দেশ্যে, সবার জন্য একটা গুড নিউজ আছে। সবাই বুঝতে না পারলেও উৎসুক হয়ে তাকালো রুদ্ধের পানে। রুদ্ধ কি বলবে তা বুঝতে পেরে যেন অদ্রিজা লজ্জা পেল খানিকটা। বাবার বুকে মুখ লুকিয়ে চুপ করে বসে রইল। রুদ্ধ মায়ের পানে তাকিয়ে ছোট্ট করে উচ্চারণ করলো,
তুমি দাদি হতে চলেছ মা। এক মুহূর্ত হলরুমে নীরবতা এসে ঘিরে ধরল। পরক্ষণেই ছোট পার্টির সবগুলো সমস্বরে আওয়াজ ভেসে এলো। হুররে। হুররে! অদ্রিজার লজ্জা আরো বাড়ল। প্রিয়তার ঈশানী দৌড়ে এসে ঝাপটে ধরল অদ্রিজাকে। কংগ্রাচুলেশন জানালো সবাই। হলরুমটা যেন খুশির জোয়ারে মেতে উঠল এক লহমায়। হাওয়াতেও যেন খুশির ঝলক ভেসে বেড়াচ্ছে। তমাল সুযোগ বুঝে রুদ্ধর কোল ঘেঁষে বসে পড়ল। কানে কানে ফিসফিস করে খুশি মনে বলে উঠল, দেখছেন, আমাদের বিয়ের কথা উঠতেই খুশির খবর পেলেন। মনে আপনাদের বিয়েটা আপনাদের জন্য লাকি। এবার মেনে নিন না। এসব বিয়ের প্রস্তাব দেওয়ার আগেই ঘটেছে স্টুপিড। বেখাপ্পা জবাব পেয়ে তমালের মুখটা যেন ফাটা বেলুনের মতো চুপসে গেল। কাছাকাছি বসা অদ্রিজা তা বেশ দেখতে পেল। ভাইয়ের এই শুকনো মুখখানা দেখতে ভালো লাগলো না। স্বামীকে মানানোর আর ভাইয়ের হাসি মুখ দেখার অস্ত্র যেন তার জানা হঠাৎ রুদ্ধের উদ্দেশ্যে আবদার করে উঠল। আমি চাই আমার বাচ্চার বাবারা এই খুশিতে আমাকে কিছু উপহার দিক। রুদ্ধ চোখ তুলে তাকালো বউয়ের পানে। সে তো নিজের জীবনটাই দিয়ে দেবে, আর এই মেয়ে সামান্য উপহার চাইছে। বিস্তর হেসে আওড়ালো, বলো কি চাই? আমি চাই আমার ভাইয়ের বিয়ে মেঘের সাথেই হোক। এমন কিছু চাইবে তা যেন রুদ্ধর আগে থেকেই অবগত। ছোট্ট করে ঠোঁট বাঁকিয়ে জবাব দিল। ঠিক আছে। তমাল যেন নিজের কানকেই ভুল ভাবল। ঠিক শুনল কি সে? তবে সবার উচ্ছ্বাস দেখে নিজের ভুল ভাঙল। রুদ্ধ মেনেছে মানে মেয়েটা সত্যিই তার হবে। ভাবতেই যেন গলা শুকিয়ে এলো খুশিতে। এতদিনের অপেক্ষা তাহলে শেষ হতে চলেছে বুঝি। এই খবরটা সে নিজেই মেয়েটাকে দিতে চায়। কোথায় আছে পাগল মেয়েটা? বড় ছোট না দেখে হঠাৎ বলে উঠল, আমি রায়ার সাথে 5 মিনিট কথা বলতে চাই একাকী। বিষয়টি কেউ তেমন আমলে নিল না। এই 4 বছরে সবাই বেশ বুঝেছে দুজন দুজনকে ঠিক কতটা পছন্দ করে। রুদ্ধ বউয়ের পানে তাকিয়ে কটাক্ষ করে নির্দেশ দিল, যাও, নিজের ভাইকে নিয়ে যাও। আমি রাজি হলে কি হবে? আমার বোনের মতামতটা তো জানতে হবে। মতামত? সে তার বেশ জানা আছে। বড়রা কথা শুনে হাসলো। তমালের খানিকটা লজ্জা লাগলেও থেমে থাকলো না। বোনের হাত ধরে এগিয়ে গেল ওপরে। রায়ার রুম পর্যন্ত আসতেই অদ্রিজা ভাইয়ের হাত ছেড়ে চলে গেল। তমাল জোরে একটা শ্বাস নিয়ে প্রবেশ করলো একান্ত রমণীর রুমে। দরজা চাপিয়ে দেওয়ার প্রয়োজন মনে করলো না। তবে মেয়েটাকে রুমের কোথাও দেখতে পেল না। ভ্রু কুচকে এলো, পা বাড়িয়ে এগিয়ে গেল ব্যালকনিতে। এবার ঠোঁটের কোণে হাসির রেশ ফুটে উঠল। এই তো মেয়েটা দাঁড়িয়ে আছে নিশ্চুপ। দুপা এগিয়ে খানিকটা কাছাকাছি দাঁড়াতেই মেয়েটার ভারী কিশোরের প্রশ্ন শুনতে পেল। কি চাই এখানে? তমালের হাসি এতে আরো চওড়া হলো। মেয়েটা না দেখেও প্রতিবাদ তার অস্তিত্ব টের পেয়েছে। এটা ভালোবাসা না থাকলে সম্ভব বুঝি? নিজেও জড়তাহীন জবাব দিল। তোমাকে চাই। জবাব পেয়ে যেন মনটা শীতল হলো। তবুও তা বুঝতে না দিয়ে দূর আকাশে তাকিয়ে থেকে পিঞ্চ মেরে বলল অভিমানী মেয়েটা। এত সহজ নয়। আমার ভাই আমাকে যার হাতে তুলে দিবে আমি তার। তমালের হাসি আরো গাঢ় হলো। সুমিষ্ট হেসে আওড়ালো, সেই ভাইয়ার থেকে পারমিশন নিয়েই এসেছি ম্যাডাম। এই শুক্রবারটাই কেবল আপনার একাই হোক। ভালোবাসার মানুষটাকে এত সহজে হারিয়ে ফেলার পাত্র আমি নই, এটাই জানাতে এসেছিলাম। আসছি। বলেই তমাল আর এক পা দাঁড়ালো না, বেরিয়ে এলো ব্যালকনি থেকে। কিন্তু রায়া উৎসুক হয়ে তাকালো তার যাওয়ার পানে। আর কি বলে গেল ছেলেটা? ভালোবাসার মানুষ। ইনডাইরেক্টলি তাকে ভালোবাসি জানিয়ে গেল বুঝি। আর এই শুক্রবার একার হলে পরের শুক্রবার তার সাথে কাটবে বুঝি। এটাই বুঝলো। সে দেখেছিল ওপর থেকে ছেলেটা এসেছে, এমন কিছু অনুমান তো করেছিল, কিন্তু কোনো কথা শোনেনি বড়দের। একাকী এসে দাঁড়িয়েছিল এখানে। ভাইয়া এত সহজে মেনে নিল বুঝি। খুশিতে নাচতে ইচ্ছে হলো। জীবনের প্রথম পুরুষ যাকে ভালোবেসেছিল তাকেই পেল। এটা কম কিসে? ব্যালকনির গ্রিলের সাথে পিঠ ঠেকিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলো মেয়েটা। সেই সাথে পুরনো স্মৃতিচারণ করতে শুরু করলো। যে ছেলেটা একটা সময় তাকে বাচ্চা বাচ্চা বলে খেপাতো, আর সেই ছেলেটাই তাকে পাওয়ার জন্য ছটপট করছে। আর সেই বা কম কিসে? কত লড়াই করেছে, কত কথা শুনিয়েছে ছেলেটাকে, কিন্তু অবশেষে সেই ছেলেটারই প্রেমে পড়েছে। জানা নেই কখন শুরু হয়েছিল এই প্রেম। জানা নেই কখন এতটা ভালোবেসেছিল একটা বেয়াদব ছেলেকে। ধীরে ধীরে বুঝেছিল নিজের অনুভূতি। বাচ্চা বয়সে প্রথম অনুভূতি ছিল যখন জেনেছিল ছেলেটা অন্য কাউকে ভালোবাসে। তখন কি একটু খারাপ লেগেছিল?
তখন ততটাও অবগত ছিল না নিজের অনুভূতি নিয়ে। তবে কষ্ট অনুভব হয়েছিল খানিকটা, কিন্তু কষ্টও সেদিন বেশি পেয়েছিল যেদিন সে নিজের অনুভূতি প্রকাশ্যে এনেছিল। আর ছেলেটা তাকে উপেক্ষা করেছিল, যাকে প্রথম মন দিল সেই যদি উপেক্ষা করে, এটা কি মেনে নেওয়া যায়? তারপর সেই এক ভয়ানক ঘটনা তাকে পুরোই নাড়িয়ে দিয়েছিল। সে যতই শক্ত দেখাক নিজেকে, একটা বাচ্চা মেয়ের জন্য এসব সহ্য করা মোটেও সহজ ছিল না। কত রাত একা কেঁদেছে, ভাইটাও ছিল না তখন পাশে, কিন্তু এই ছেলেটা ছিল। কতবার ভেবেছে এই ছেলেকে নিয়ে আর স্বপ্ন দেখবে না, যা হয়েছে তারপর একাই কাটিয়ে দিবে, কিন্তু এই ছেলেটা তো একদম তা হতে দেয়নি। সর্বক্ষণ ছাড়ার মতো পাশে থেকেছে, আগলে রেখেছে, মন খারাপের কথা বলতে হয়নি মুখ ফুটে, ঠিক বুঝে নিয়ে মুখে হাসি ফুটিয়েছে, তার সাহস দিয়েছে, ওই ঘটনা ভুলতেই সাহায্য করেছে, যার কারণে পারেনি ছেলেটাকে মন থেকে সরাতে। কেবল আজকেও তাকে উপেক্ষা করার জন্য ছেলেটার ওপর অভিমান দেখায়, ঝগড়া করে, তবুও সে পাগলের ন্যায় ভালোবাসে এই ছেলেটাকে। আর সে বোধহয় সত্যিই ভাগ্যবতী, তাই তো এত সহজে পেয়ে গেল ছেলেটাকে। কথাটা ভাবতেই হাসিটুকু মুক্তার ন্যায় ঝরে পড়ে, হাওয়ার সাথে মিলিয়ে গেল। স্বপ্ন দেখার ন্যায় যেন একটা সপ্তাহ পেরিয়ে গেল। আজ পুনরায় একটা শুক্রবার, সেই সাথে বয়ে নিয়ে এলো খুশির জোয়ার। সেই দিনই ঠিক হয়েছিল এই শুক্রবারই হবে বিয়ে। তমাল একদম অপেক্ষা করতে রাজি ছিল না আর। রাশিদুল সাহেবের একমাত্র মেয়ে বলে কথা, বিয়ে দ্রুত হলেও ধুমধামের কোনো কমতি নেই কোথাও। আলিশানভাবে সাজানো হয়েছে সব, মানুষের ভিড় ভাট্টায় ভরে আছে পুরো মেঘমহল। দুপুর গড়াতেই পুরো বরযাত্রী নিয়ে হাজির হয়েছে তমাল, বসে আছে নিজ আসনে। সময় গড়াতেই রায়াকে নিয়ে আসার আদেশ দিলেন কাজী সাহেব। তমাল অধীর আগ্রহে তাকিয়ে পথপানে, বুকটা যেন ঢিপ ঢিপ শব্দে মুখরিত হয়ে আছে। কোমল মুখখানা একবার দেখার জন্য মনটা পাগলা ঘোড়ার ন্যায় ছটফট করছে। তার অপেক্ষা শেষ করে এক সময়ে কাঙ্ক্ষিত রমণী আসতে দেখা গেল। 3 ভাইয়ের সাথে পায়ে পা মিলিয়ে সিঁড়ি বেয়ে নেমে এগিয়ে আসছে। মেয়েটার প্রতিটি কদম ফেলার সাথে সাথে তমালের হার্টবিট যেন দ্বিগুণ হারে বেড়ে চলল। বউয়ের সাজে মেয়েটাকে যেন পরীর ন্যায় দেখাচ্ছে, যা ছেলেটাকে ঘায়েল করতে সক্ষম। মেয়েটাকে কাছে এনে বসিয়ে দেওয়া হলো। কাজী সব কাজ শেষ করে বিয়ে পড়াতে শুরু করলো। তমালকে কবুল বলতে বললেই ছেলেটা ঘটা করে কবুল বলে মেয়েটার নিচের নামে করে নিল মেয়েটাকে। তবে রায়ার কবুল বলার যেন খানিকটা সময় নিল। মা বাবা ভাই বোন সবাইকে একটিবার দেখে নিল, তারপর তাকালো সম্মুখে বসা একান্ত প্রেমিক পুরুষটির পানে, যে কিনা একটা কবুল বলাতেই তার নামে হয়ে যাবে। কত অপেক্ষার পর আজ কাঙ্ক্ষিত দিনটি এসে গেল। কাউকে আর অপেক্ষা না করিয়ে হাসি মুখে মেয়েটা কবুল বলে দিল। তমালের হৃদয় যেন স্বস্তি পেল। ছোট্ট একটা শব্দ কবুল, যার মাধ্যমে আজ দুটো মানুষ দুজনের নামে হলো। দুজন দুজনের খুশিটুকু জাহির করতে সক্ষম না হলেও সময়টাকে যেন অনুভব করতে চাইল। চোখে চোখে খানিকটা কথা হলো, দুজনের মধ্যে ভরসা খুঁজে নিল। সময় গড়ালো, বিয়ে শেষ হতে খাওয়া দাওয়ার পালা শেষ হলো। গোধূলি ঢলতেই বিদায় পালা শুরু হলো। এতক্ষণের খুশিটুকু যেন এবার বেদনার অতলে হারিয়ে গেল। একটা মেয়ে যাকে কিনা বাবা মা ছোট থেকে মানুষ করে বড় করলো, আর সেই মেয়েটাকে বিদায় দিয়ে অন্যের ঘরে পাঠিয়ে দিবে, এটা এক বাবা মায়ের জন্য কতটা দুঃখজনক তা বোধ হয় মেয়ের বাবা মা ছাড়া কেউ বোঝে না। মেয়েটা আজ কাঁদল প্রচুর, তার চোখের এক ফোঁটা অশ্রু যেন তমালের বুকেও রক্তক্ষরণ ঘটালো। তবে তার নিশ্চুপ থাকা ছাড়া কিছুই করার রইল না। বোনের বিদায়ের সময় বোনের এই কান্না সহ্য হলো না রুদ্ধরও। বোনের মুখে এক ফোঁটা হাসি ফোটাতে বুকে নিয়ে কত শত সান্ত্বনা বাণী শোনালো। এমনকি বউসহ বাকি ভাই বোনেদের আজ্ঞা দিল বোনের সাথে যেতে। কেবল সে থেকে গেল বাবার সাথে কাজ করার জন্য। ভাই বোনগুলোর সাথে যাওয়ায় রায়ার কান্নার দমক খানিকটা কমল। আপনজনকে বিদায় জানিয়ে নিজের স্বামীর সাথে এগিয়ে গেল একটা সংসার পাতানোর আশায়। নতুন পথে পা বাড়ালো। মেয়েটা সবার দোয়া ও একরাশ খুশি নিয়ে বিয়ের কার্যক্রম শেষ করে বাড়ি ফিরেছে সে কখন। রাত এখন কত হয়েছে সেদিকেও যেন কোনো ধ্যান নেই কারো। বউ দেখার পালায় শেষ করে মেয়েটাকে বোধহয় রেখে এসেছে রুমে। মেঘমহলের বাকিরাও ফিরে গেছে বাড়িতে, রয়ে গেছে কেবল অদ্রিজা। ননদকে একা ফেলে যায়নি, আবার সবাই থেকে ভিড়ও জমায়নি এ বাড়িতে। সেই খাতিরে বাসর ঘরে ঢোকার সময় কারোর সম্মুখীন হতে হলো না তমালকে। সে অনেক আগেই ফ্রেশ হয়ে নিয়েছিল। ভেতরে প্রবেশ করতেই নজরে পড়ল বিছানায় নিশ্চুপ বসে থাকা নিজের নববধূকে।
বোনকেও দেখতে পেল, ননদকে কিছু বলছে আর টুকটাক কাজ করছে। ভাইকে দেখতেই হাতের কাজ বন্ধ করে দিল মেয়েটা। দুজনকে একা ছেড়ে দিয়ে দরজার দিকে অগ্রসর হলো। আলতো হেসে ভাইয়ের উদ্দেশ্যে আওড়ালো, আজ আমি একা আছি বলে বেঁচে গেলে, টাকাগুলো বেঁচে গেল, সেই খাতিরে আমার কিন্তু এখন একটা ধন্যবাদ প্রাপ্য ভাইয়া। বোনের কথায় হাসলো ছেলেটাও, সহমত জানিয়ে বলল, তা ঠিক, কিন্তু ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমার বোনকে। এতদিন বড় করে ট্রিট দিব, চলবে? চলবে না, পুরো দৌড়বে। ছোট্ট জবাব দিয়েই হাসতে হাসতে বেরিয়ে গেল মেয়েটা। তমাল কয়েক পা ফিরে এসে দরজা আটকে দিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। তাকালো মেয়েটার দিকে কিছু বলার উদ্দেশ্যে। তার পূর্বেই রায়া চটপট করে বলে উঠল, নামাজ পড়বেন? তাহলে চলুন দ্রুত পড়ে নিই, আমার কিন্তু খুব ঘুম পেয়েছে, নামাজ পড়েই ঘুমোবো। তমাল রাগ করলো না, দুটো যায় নামাজ পাশাপাশি বিছিয়ে বসে পড়ল। রায়া দ্রুত এসে পাশে বসে পড়ল যায় নামাজে। অদু করাই ছিল বোধহয়। নামাজ পড়া শেষ করে উঠে এলো মেয়েটা। তমাল নিজ হাতে যায় নামাজ গুছিয়ে রাখতে রাখতে আওড়ালো, ক্লান্ত লাগলে এখন ঘুমিয়ে পড়ো। বলা শেষে যায় নামাজ রেখে বিছানার দিকে তাকাতেই দেখলো মেয়েটা অলরেডি শুয়ে পড়েছে। চোখ দুটো বন্ধ, দেখে মনে হচ্ছে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে মেয়েটা। তমালের ভ্রুতে ভাঁজের সৃষ্টি হলো। এতই ক্লান্ত নাকি মেয়েটা? সে নিজেও বিছানায় এগিয়ে গেল। মেয়েটা জেগে আছে কিনা যাচাই করতে ডাক দিল, রায়া, ঘুমিয়ে পড়েছ? মেয়েটার কোনো সাড়া শব্দ নেই। অদ্ভুত, এত দ্রুত কে ঘুমায়? মেয়েটা কি ভুলে গেল আজ তাদের বিয়ের প্রথম রাত? এক কথায় বলতে গেলে আজ তাদের বাসর রাত। যতই ক্লান্ত থাকুক, এত দ্রুত ঘুমাতে হবে? অন্তত তার সাথে কথা বলতো। মানুষের কত স্বপ্ন থাকে এই রাত নিয়ে, আর এই মেয়ে সব বানচাল করে দিচ্ছে। কোথাও অভিনয় করছে না তো? অভিমান করে আছে বলে তো মনে হয় না। অবশ্য এই মেয়ের কখন কি হয় কে জানে। তমাল ঘাটল না আর। যদি সত্যি ঘুমায় তো ঘুমাক, কিন্তু সে আর তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। বিছানায় মেয়েটার পাশাপাশি শুয়ে পড়ল কাত হয়ে। মেয়েটা তার পানেই ফিরে, তাই মেয়েটার মুখের কাছ থেকে দেখতে খুব একটা কষ্ট হলো না। এতে যেন খুশি হলো তমাল। নির্নিমেষ তাকিয়ে রইল সদ্য বিয়ে করে আনা নববধূর পানে। মুখে না প্রকাশ করা ভালোবাসা আজ তাদের পূর্ণতা পেল। কখনো কি ভেবেছিল বাচ্চা বলে হেয় করা মেয়েটাকে একদিন পাগলের ন্যায় ভালোবেসে ফেলবে, বিয়ে করে একটা জীবন পার করার অঙ্গীকারবদ্ধ হবে। মেয়েটা তার জীবনের এক সুখের প্রজাপতির ন্যায় হঠাৎ করেই উড়ে এসে তার জীবনকে বিভিন্ন সুখে রাঙিয়ে তুলেছে সাতরঙা রামধনুর ন্যায়। তার বিষপূর্ণ জীবনটাকে করেছে অমৃতের ন্যায়। এই কারণে সে মেয়েটার ওপর চিরকৃতজ্ঞ। বিয়ের সাজ আর নেই মেয়েটার অঙ্গে। পরিবর্তন করে একটা লাল রঙার শাড়ি জড়িয়ে দিয়েছে। মুখে নেই মেকআপের আস্তরণ। আল্লাহ প্রদত্ত সৌন্দর্যতাটাও কই যেন তাকে মোহিত করে তোলে সর্বদা। আরও মোহিত হলো এই স্নিগ্ধ রূপে। একান্ত নারীকে সামান্য ছুটে ইচ্ছে হলো। ইচ্ছেকে প্রাধান্য দিতে হাত বাড়িয়ে কপালের এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিল। এতে মন ভরল না। মেয়েটার নড়াচড়া না দেখে বুঝলো মেয়েটা সত্যিই ঘুমিয়ে পড়েছে। সে আরো খানিকটা এগিয়ে এলো, পরম আবেশে নিজের ওষ্ঠ চেপে ধরলো বউয়ের কপালে। কতক্ষণ সেভাবে স্থির রেখে তারপর সরে এলো। সেভাবে কাত হয়ে শুয়ে থেকেই কেবল বউকেই দেখতে লাগলো। বিপত্তি ঘটল সময় গড়ানোর সাথে। মেয়েটাকে ঘুমের ঘোরে একটা হাত তুলে দিল তমালের বুকের ওপর। তমাল তখনও জেগে, ঘুমিয়ে আসছিল না। এতে ছেলেটা আরো নড়ে চড়ে উঠল। মেয়েটা তার অনেকটা নিকটে চলে এসেছে। গরম নিঃশ্বাস এসে ঠেকেছে তার গলায়। পুরুষ মন এতে ছটফট করে উঠল। শুষ্ক এক ঢোক গিলল ছেলেটা। একটু বেশি করে ছুঁয়ে দিতে ইচ্ছে হলো যেন প্রিয়তমা স্ত্রীকে, কিন্তু মেয়েটা ঘুমিয়ে আছে ভেবে নিজেকে দমালো। মেয়েটাকে খানিকটা দূরে সরিয়ে দিল যাতে সে নিজেকে স্থির রাখতে পারে, কিন্তু মেয়েটা যেন তার বিপরীত। এ পর্যন্ত বোধ হয় ঠিক হয়েছিল, কিন্তু রাত বাড়ার সাথে সাথে মেয়েটার ঘুমের বাহার যেন প্রকাশ্যে এলো। পা দুটো ঠাস করে ফেললো তমালের শরীরের ওপর। কখনো উল্টো ঘুরে শুয়ে শরীরের অর্ধেক তুলে দিল তমালের শরীরের ওপর। এবার যেন তমালের ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি এমন একটা অবস্থা। এই মেয়ে যে এমন করে ঘুমায় তার বিন্দুমাত্র ধারণা ছিল না। হাসি পেল প্রচণ্ড। সেই হাসিও টিকল না যখন মেয়েটা পা দিয়ে লাথি বসালো আর সে আকস্মাৎ নিচে পড়ে গেল ঠাস করে। তমাল যেন আহাম্মক বনে গেল, মুখটা হা হয়ে গেল। মনে মনে বোধ হয় আফসোস হলো, এ কোন মেয়েকে বিয়ে করে এনেছে ভেবে। এখানে আজ আর তার ঘুম হবে না এই বেশ বুঝলো। নিচ থেকে উঠে বিরক্তিকর শ্বাস ফেলে একটা বালিশ নিয়ে চলে এলো বসার ঘরে। মেয়েটা থাকুক একা, এর সাথে রোজ কি করে ঘুমাবে ভাবতেই মাথা ঘুরতেছে।
বসার ঘরে এসে সোফায় শুয়ে পড়ল। এই বাড়িতে অত বাড়তি রুম নেই যে সেখানে গিয়ে শুয়ে পড়বে, তাই এই একটা অপশানই যেন বেঁচে ছিল। আশেপাশে কাউকে না দেখেই স্বস্তি পেল। রাতটুকু সেখানেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। ঘুমাতে ঘুমাতে কত রাত হলো জানা নেই, তবে ভোরের আজানের সময় ঘুম ভেঙে গেল। কেউ এখানে দেখে ফেলে ভুল বুঝে তার পূর্বেই সে উঠে বালিশ নিয়ে নিজের রুমে ফিরে এলো। দরজা আটকে ঘুরে তাকাতেই দেখলো মেয়েটা ওয়াশরুম থেকে বের হচ্ছে, চোখে মুখে পানি দিয়ে। পানির ছিটা এখনো লেগে, তা যেন তমালের দৃষ্টি আকর্ষণ করলো। কেমন করে তাকিয়ে রইল বউয়ের পানে, কিন্তু রায়া এসব সহ্য হলো না বোধ হয়। ঘুম থেকে জেগে যখন দেখেছে স্বামী পাশে নেই, দরজা খোলা, তখনই অভিমানে এসে হানা দিয়েছে। বুঝতে যেন কিছুই বাকি নেই, তার ঘুমানোর অভ্যাসটা না হয় একটু খারাপ, তাই বলে তাকে একা করে দিয়ে চলে যাবে? তাও কিনা তাদের বাসর রাতেই। নিষ্ঠুর ছেলে। স্বামীকে রুমে দেখতেই অভিমানে জর্জরিত হয়ে খানিকটা রাগান্বিত স্বরে জিজ্ঞেস করলো, কোথায় ব্যস্ত ছিলেন এতক্ষণ? প্রশ্ন শুনে তমালের যেন হুঁশ ফিরল। এগিয়ে গিয়ে বালিশটা বিছানায় রেখে সহজ ভাষায় জবাব দিল, বাসর ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। কার সাথে? প্রশ্ন শুনে যেন ভ্যাবাচেকা খেল তমাল। সে আবার কার সাথে ঘুমাবে? অদ্ভুত চোখে তাকালো বউয়ের দিকে। স্বাভাবিকভাবেই বলার চেষ্টা করলো, কার সাথে আবার? একাই। কেন? রুমে কি সমস্যা ছিল? আমার সাথে কেন ঘুমোননি? জবাবের পিঠে পুনরায় ঘাড় তারা প্রশ্ন শুনে দীর্ঘশ্বাস ফেলল তমাল। পুনরায় একই স্বরে জবাব দিল, তুমি ঘুমাইতেই দাওনি? এমন করে কেউ ঘুমায়? এভাবে বলায় যেন রায়ের অভিমান আরো গাঢ় হলো। স্বরের আগের পরিবর্তে অভিমান মিশিয়ে আওড়ালো, ঘুম বেশি প্রিয়? হুম। চটপট জবাব এলো তমালের তরফ থেকে, কিন্তু বউয়ের পানে তাকাতেই বুঝলো বড্ড ভুল করে ফেলেছে। এই জবাব দিয়ে মেয়েটা খেয়ে ফেলা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সেই সাথে তিরিক্ষি মেজাজে বলে উঠল, তাহলে যান, ঘুমের সাথে কথা বলুন। এখানে এসেছেন কেন? আর আমার সাথে কথাই বা বলছেন কেন? মেয়ে মানুষের এই এক দোষ বোধ হয়, কোথা থেকে কি বলে ফেলে নিজেরাই বোঝে না। বউয়ের নিকট এগিয়ে যেতে যেতে শুধালো, পাগল হয়ে গেছো? কি সব বলছো? স্বামীকে কাছে আসতে দেখে অভিমান যেন আরো বাড়িয়ে দিল মেয়েটা। চোখ দুটো টলমল করে উঠল, বাচ্চাদের ন্যায় ঠোঁট উল্টে আওড়ালো, খুব ভুল করে ফেলেছি তাই না? আমার ঘুম খারাপ বলে সমস্যা হয়েছে তাই না? ঠিক আছে, আমার সাথে আর ঘুমোতে হবে না। তমাল একেবারে নিকটে এসে দাঁড়ালো। সামান্য বিষয়ে মেয়েটাকে কাঁদতে দেখে আশ্চর্য হলো। এই মেয়ে কেবল বয়সে বড় হয়েছে, কিন্তু স্বভাব সেই আগের বাচ্চার মতোই আছে। বোঝানোর খাতিরে নরম স্বরে বলল, এমন করে বলো না। কেন বলবো না? হয়তো আমিই খারাপ, না হলে আপনি রুম থেকে কোথাও যেতেন না। তমাল পুনরায় দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েকে কিভাবে বুঝাবে তাই বুঝলো না। হঠাৎ বউয়ের কোমর আঁকড়ে ধরল দুই হাতে, মোহিত কণ্ঠে ডেকে উঠল। বেবি। হঠাৎ স্বামীর কাছে আসায় আর এভাবে আঁকড়ে ধরায় নারী মন যেন বিচলিত হলো। অভিমানে খানিকটা ভাটা পড়ল, গাল ফুলিয়ে শুধালো। কি হয়েছে? তার সামান্য স্পর্শে মেয়েটাকে কাঁপতে দেখে আলতো হাসলো ছেলেটা। বউয়ের মান ভাঙাতে নিজেও বলে উঠল। আমিও পাগল। রায়া সেই গাল ফুলিয়ে পুনরায় শুধালো বাচ্চামো কণ্ঠে। কার জন্য? ঘুমের জন্য? এবার বোধ হয় তমাল কিছুটা বিরক্ত হলো। ভুল করে খানিকটা উচ্চ আওয়াজে বলে উঠল। আমার একই কথা। যা অভিমান ভেঙেছিল তা বোধহয় জোর গলার বাক্য শুনে পুনরায় ফিরে এলো। নিজেকে ছাড়িয়ে নিতে চাইলো স্বামীর বাহুবন্ধন থেকে। বিড়বিড় করে রাগত্ব স্বরে আওড়ালো, ঘুমিয়ে পড়ুন আজীবনের জন্য, বেয়াদব লোক। সেই নিকনেমটা আজও রয়ে গেল। শুনতেই তমাল বিস্তর হাসলো। বউকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, নিজেও বিড়বিড় করে বলল। রায়াকে বল ছটপট করলো। লোকটা এমনভাবে ধরেছে যে তার লজ্জায় দম আটকে আসার উপক্রম। জবাব দিল না কিছুই। তমাল হাসি প্রসারিত করে আকস্মাৎ মেয়েটার গলার ভাঁজে নিজের মুখ ডুবিয়ে দিল। এতে যেন রায়ার শ্বাস আটকে এলো। একটা রোবটের ন্যায় স্থির দাঁড়িয়ে রইল। একটা মেয়ে যতই চঞ্চল কিংবা নির্লজ্জ হোক না কেন, স্বামীর প্রথম স্পর্শ পেয়ে বোধ হয় এভাবেই বরফের ন্যায় জমে যায়। তারও একই অবস্থা। তমাল বুঝেও ছাড়ল না মেয়েটাকে, বরং তার যেন মেয়েটাকে কাছে পাওয়ার নেশা জেগেছে। গলা আর কাঁধ জুড়ে ছোট ছোট চুমু খেতে শুরু করলো। চুমু খেতে খেতে মেয়েটার কানের লতিতে এসে স্পর্শ করলো। মেয়েটার সমস্ত বদন জুড়ে যেন শিহরণ বয়ে গেল। তমাল আবেশিত স্বরে ফিসফিস করে আওড়ালো, পাগলি একটা, আজও সেই বাচ্চাটাই রয়ে গেছো।
রায়া তখনও স্থির, মনে হয় কথা বলার ভারসাম্যটুকু হারিয়েছে। তমাল বুঝে এবারেও বউকে ছাড়ল না। চোখ তুলে নেশাক্ত দৃষ্টিতে তাকালো বউয়ের চোখে। দৃষ্টিতে দৃষ্টির মিলন ঘটতেই রায়ার যেন মরণ ঘটল, শ্বাস বেড়ে গেল দ্বিগুণ। মেয়েটা একটা হাত বাড়িয়ে ছোঁয়ালো স্বামীর কপলে, পা সামান্য উঁচু করে হঠাৎ নিজের ওষ্ঠ চেপে ধরল স্বামীর অধর কপলে, যেন মেয়েটা অসাধ্য কিছু ঘটিয়ে ফেলেছে। যখনই বুঝলো সে কি করেছে, তখনই হাতটা সরিয়ে নিয়ে লজ্জায় চোখ মুদে নিল। তমাল বিজয়ীর ন্যায় হাসলো। বউয়ের এক কদম তাকে যেন আরো উন্মাদ করে তুলল। মেয়েটার উন্মুক্ত কোমরে হাত বুলিয়ে মেয়েটাকে আরো নিকটে নিয়ে নিজের সাথে পিষে ধরলো, হাতের বিচরণ ঘটালো মেয়েটার পিঠ জুড়ে। রায়া গভীর শ্বাস ফেলল, বুকের ওঠানামা ক্রমাগত বেড়ে গেল। পুরুষ মন এতে যেন প্রলুব্ধ হলো। মেয়েটার দুই কপালে চুমু খেলো, নাকের মাথায়, তারপর থুতনিতে, তারপর পুনরায় তাকালো মেয়েটার পানে। মেয়েটা তখনও চোখ বুজে গোলাপি রঙা ওষ্ঠদয় তীর তীর করে কাঁপছে। তা দেখে আরো ছন্নছাড়া হলো পুরুষ মন। সেদিক পানে তাকিয়ে থেকে হঠাৎ গভীর স্বরে বলে উঠল, ভালোবাসি মেয়ে, আর আমি এই পিচ্ছি মেয়েটার জন্যই পাগল। এতটুকু বলেই স্বামীর অধিকার বোধ থেকে তীর তীর করে কাঁপতে থাকা মেয়েটার ওষ্ঠপুট নিজের আয়ত্তে নিয়ে নিল। রায়ার শরীর যেন ঝাঁকি দিয়ে উঠল। ভারসাম্য রাখতে স্বামীর কলার আঁকড়ে ধরল। শুরুতে লজ্জা পেলেও নিজেও একটা সময় সায় জানালো স্বামীর সাথে। তমাল খুশি হলো। সেভাবেই মেয়েটাকে ঘুরিয়ে নিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। গিয়ে মেয়েটাকে নিয়ে শুয়ে পড়ল বিছানায়। তখনও ওষ্ঠদ্বয়ের মিলন চলমান। রায়ার যেন এবার শ্বাস আটকে এলো। বুঝতে পেরে তমাল ছেড়ে দিল মেয়েটাকে। ছাড়া পেয়ে রায়া জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। লজ্জায় তখনও চোখ মেলে দেখার সাহস হলো না। মেয়েটার লজ্জা বুঝতে পেরে তাকে আরো খানিকটা লজ্জা দিতে আওড়ালো তমাল। এতটুকুতেই হাঁপিয়ে উঠলে? তুমি সত্যি একটা বাচ্চা মেঘবতী। ইস, তাকে এভাবে লজ্জা দিতে হবে বুঝি? লজ্জায় মাথা ঘুরিয়ে নিল অন্যদিকে। স্বামীর বুকে আলতো আঘাত করে আওড়ালো। চুপ করুন বেয়াদব লোক। তমাল সত্যি চুপ রইল, পলকহীন তাকিয়ে বউয়ের লজ্জারাঙা মুখখানা অবলোকন করে গেল। রায়া খানিকটা স্বাভাবিক হতেই চোখ মেলে স্বামীর পানে তাকালো। ওই নজর দেখে লজ্জা পেলেও এবার আর নজর হটালো না। নজরে নজর রেখে ছেলেটাকে আরেকটু চোখের বৃষ্টিতে ভিজিয়ে দিতে মুগ্ধ কণ্ঠে আওড়ালো মেয়েটা।